থার্ড জেনারেশন অফ মার্কেটিং, এইটা আরো ইভলভ হয়ে আরেকটু ডেভেলপ হলো, যেটাকে আমরা বলছি ভ্যালু ড্রিভেন ইমোশন সেন্ট্রিক। থার্ড জেনারেশনেও এসে দেখা গেল যে সেকেন্ড জেনারেশনে মানে মার্কেটিংটা এত ইভলভ হচ্ছে কেন জানেন? বিকজ ডে বাই ডে প্রতিযোগিতা অনেক বাড়তেছে, যার কারণে মার্কেটিংকে আপগ্রেড না করলে প্রতিযোগিতায় টিকে থাকা যাচ্ছে না। সো বিজনেসগুলো যখন আরো প্রতিযোগিতার সম্মুখীন হলো, তখন মার্কেটিং বোদ্ধারা, মার্কেটিং এক্সপার্টরা তখন ভ্যালু ড্রিভেন মার্কেটিং বানানো শুরু করলো, অর্থাৎ ইমোশন সেন্ট্রিক মার্কেটিং। ভ্যালু ড্রিভেন মানে কি? মানে হলো তারা দেখলো যে প্রোডাক্টের ফিচার বহুত বলছি, প্রোডাক্টের এসটিপি নিয়েও আমরা কাজ করছি, এখন দেখলো যে না, পণ্য বানাইলে আর বিক্রি করলে হবে না, এই পণ্যের সাথে এক্সট্রা ইমোশন এবং এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারলে মানুষ ওই কোম্পানিগুলোকে ভ্যালু দিচ্ছে। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনে একটা বিজনেসের মেইন উদ্দেশ্য ছিল বিজনেস থেকে আমি প্রফিট বের করব। আর থার্ড জেনারেশনে দেখলো যে না, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন কি, কোম্পানি প্রফিট করবে, কাস্টমার ভ্যালু পাবে, দ্যাটস ইট। কিন্তু থার্ড জেনারেশনে এসে দেখা গেল যে না, শুধু কোম্পানির প্রফিট এবং কাস্টমারের সন্তুষ্টি চিন্তা করলেও হবে না, সাথে আরেকটা জিনিস এখানে যোগ হলো, সেটা হলো ইমোশনাল ভ্যালু এবং সোসাইটাল বেনিফিট। যে আমার পণ্য বা সার্ভিসটা যে বিক্রি হবে, এটার মাধ্যমে বিগার সোসাইটিতে, ইনভায়রনমেন্টে কি ইম্প্যাক্ট পড়তেছে। দিস ইজ ইমোশন সেন্ট্রিক মার্কেটিং। তখন থেকে ব্র্যান্ডগুলো ইমোশনকে ধরে মার্কেটিং করা শুরু করলো। এটার একটা এক্সাম্পল যদি দেই, ওয়ার্ল্ড ওয়াইড একটা $1 বিলিয়ন ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে টমস শুজ। যেহেতু আমরা জুতা নিয়ে কথা বলছি, তো আমি জুতার এক্সাম্পল, টমস শুজ। এই টমস শুজ এটা একটা আর্জেন্টিনার ব্র্যান্ড। এটা কি করেছে, ওরা এই মানুষের ইমোশন গ্র্যাব করার জন্য বলছে যে আমাদের কাছ থেকে আপনি যদি এক জোড়া জুতা কিনেন, এক জোড়া শুজ কিনেন, তাহলে আপনি এক জোড়া জুতা কিনবেন, আর আপনি কিনার কারণে আমরা আফ্রিকান বা পৃথিবীর দরিদ্র যে সকল জনগোষ্ঠী আছে, যে সকল বাচ্চারা টাকার অভাবে জুতা কিনে পড়তে পারে না, আপনি আমার এখান থেকে এক জোড়া জুতা কিনলে আমরা ওরকম দরিদ্র জনগোষ্ঠীকে এক জোড়া জুতা গিফট দিব, অ্যাবসলিউটলি ফ্রি দিব। তাহলে খেয়াল করে দেখেন, আপনি জুতা কিনলেন আর ওরা আরেক জোড়া জুতা গরিব মানুষকে ফ্রি দিল, এটাতে আপনার ফাংশনাল বেনিফিট কি? কোনো বেনিফিট নাই। কিন্তু দেখেন ইমোশনালি আপনি কিন্তু গ্র্যাবড, এবং ইমোশনালি আপনি একটা বড় বেনিফিট পাচ্ছেন যে আমি এক জোড়া জুতা তো যে কোনো জায়গা থেকেই কিনতে পারতেছি, বাট এই জোড়া জুতাটা যদি আমি ওই ব্র্যান্ড থেকে, কোচ কাঞ্চনের দোকান থেকে কিনি, তাহলে কোচ কাঞ্চন আমার জুতাটা কেনার কারণে সে আরেক জোড়া জুতা একটা গরিব মানুষকে দিবে। এটা তো একটা ভালো কাজ করতেছে তারা। এই যে আপনার ইমোশনটা এটার সাথে কানেক্ট হয়ে গেল, তাহলে এই যে ইমোশনটা, এই ইমোশনটা মানুষকে কিনতে উদ্বুদ্ধ করে। দ্যাট ইজ হোয়াই মার্কেটিং হয়ে গেল পুরাপুরি ইমোশন সেন্ট্রিক, শুধুমাত্র ফাংশনাল বেনিফিট বা ফিচার নির্ভর না, যে কত বেশি আমি ইমোশনালি টাচ করতে পারতেছি কাস্টমারকে। যার কারণে ওই যে আমরা গতকাল বলছিলাম যে বিভিন্ন ব্র্যান্ডগুলো এখন ইমোশনাল কমিউনিকেশন, কোকা কোলা বেচতেছে শরবত, বলতেছে হ্যাপিনেস, তার মানে হ্যাপিনেসের মূর্ছনায় আমাদেরকে কানেক্ট করতেছে, যে কোক খাইলে একটা আনহেলদি জিনিস, বাট হ্যাপিনেসের ইমোশনটা দিয়ে আমাদেরকে গ্র্যাব করতেছে। আজকে দেখেন আমরা নাইকি থেকে জুতা কিনতেছি, কিন্তু সে কি করতেছে, উইনিং স্পিডটাকে আমাদের সামনে এনে হাইলাইট করতেছে। তো প্রত্যেকটা ব্র্যান্ড তখন ইমোশনের জায়গা ধরে ধরে, এই যে গ্রামীণ ফোন বিক্রি করতেছে সিম, কিন্তু তারা বলতেছে কাছে থাকুন, চলো বহুদূর, এই সকল কথা, দিস ইজ ইমোশন। এই যে বাড়ি যাওয়া নিয়ে যে গান বানাচ্ছে ঈদের সময়, তো এটা কি ইমোশনালি আমাদেরকে কানেক্ট করতেছে। অর্থাৎ যেই ব্র্যান্ড এখন যত পরিমাণে কাস্টমারকে ইমোশনাল বেনিফিট বুঝাইতে পারতেছে, সেই ব্র্যান্ড দিন দিন তত পরিমাণে বড় ব্র্যান্ড হয়ে উঠতেছে। এজন্য দেখবেন সব ব্র্যান্ডগুলোর, বিগ বিগ ব্র্যান্ডগুলোর ইদানিংকার যত কমিউনিকেশন আপনি খেয়াল করে দেখবেন, ফিচার এবং বেনিফিটের বাইরে তারা ইমোশনাল বেনিফিটকে বেশি কমিউনিকেট করছে। অ্যান্ড দিস ইজ ভ্যালু অ্যান্ড ইমোশন সেন্ট্রিক ভ্যালু ড্রিভেন মার্কেটিং। যার কারণে কাস্টমাররা এখন বিভিন্ন ব্র্যান্ডগুলো দেখবেন প্যাশন বানাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডগুলো ভিশন মিশন বানাচ্ছে, বিগ হোয়াই বানাইতেছে, বিভিন্ন ব্র্যান্ডগুলো ভ্যালু ড্রিভেন তাদের পুরো সিস্টেম বানাইতেছে। এই জিনিসগুলো কি করতেছে, কাস্টমারকে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। এজন্য বিভিন্ন ব্র্যান্ড দেখবেন যে ব্র্যান্ডগুলো সিএচআর প্রচুর কার্যক্রম করতেছে, দরিদ্রদের দান খয়রাত করতেছে, এই ডাচ বাংলা ব্যাংক ধরেন শিক্ষাবৃত্তি দিতেছে, আরং কি করতেছে, তাদের আর্টিসান যারা ওইখানে যারা
বিভিন্ন ধরনের এই ক্ষুদ্র বা কুটির শিল্পের কাজ করে দেয়, তাদের বাচ্চাদের জন্য স্কুল খুলে দিছে, ওই স্কুলে তারা পড়াশোনা করতেছে, প্রচুর পরিমাণে সোশ্যাল অ্যাক্টিভিটি করতেছে ব্র্যান্ডগুলা। কেন? তাহলে কাস্টমার ইমোশনালি যখন কানেক্ট হবে তখন তার কাছ থেকে পারচেস করবে। তো দিস ইজ থার্ড জেনারেশন মার্কেটিং। এরপরে আছে ফোর্থ জেনারেশন অফ মার্কেটিং, নলেজ ড্রিভেন, মাইন্ড রিডার। ফোর্থ জেনারেশন অফ মার্কেটিং এ এসে দেখা গেল যে কাস্টমারের মাইন্ড বোঝাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে একটু আগে আমরা বলছিলাম মার্কেটিং ইজ অল অ্যাবাউট মাইন্ড গেম। মার্কেটিং পুরাটাই আসলে মানুষের ব্রেইন নিয়ে খেলা, এই গেমটাকে বুঝতে পারা, এটাকে আনলক করতে পারা। সো ফোর্থ জেনারেশন মার্কেটিং হচ্ছে নলেজ ড্রিভেন। আপনারা যারা বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় তাদের থেকে আপনারা এই ওয়ার্ডটা সবাই শুনে থাকবেন যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। এই ডেটা আর নলেজের মধ্যে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডেটা মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশনের সমষ্টি, অনেকগুলো ইনফরমেশন। আর নলেজ মানে হচ্ছে এই ইনফরমেশন গুলাকে রিসার্চ করে গবেষণা করে যখন নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দিস ইজ নলেজ। যেমন আপনার প্রতিদিন 2000 ক্যালোরি খাওয়া দরকার, অথবা প্রতিদিন 5000 স্টেপ হাঁটা দরকার, এটা হচ্ছে ডেটা। প্রতিদিন কত স্টেপ হাঁটা দরকার? 5000 স্টেপ হাঁটা দরকার, দিস ইজ দ্য ডেটা। নলেজ কখন হবে? আপনি একটা অ্যাপ ইউজ করেন, হেলথ বা ফিটনেস অ্যাপ, যে অ্যাপ আপনাকে বলতেছে যে আপনার 5000 স্টেপ হাঁটা দরকার। এই 5000 স্টেপের মধ্যে আজকে 3000 স্টেপ অলরেডি হেঁটে ফেলছেন, এখন বাজে রাত 9:30, আরো আধা ঘন্টা আছে, আপনি 10টায় ঘুমাইতে যান বা 12টায় ঘুমাইতে চান, এই সময়ের মধ্যে আপনি আরো 2000 স্টেপ হাঁটতে পারেন, দিস ইজ নলেজ। অর্থাৎ অনেকগুলো ডেটাকে কম্বিনেশন করে আমি যখন একটা ডিরেকশন বের করি খুঁজে, দিস ইজ দ্য নলেজ। তো এই জন্য ডেটার চেয়ে মোর অ্যাডভান্স হচ্ছে নলেজ। এর জন্য আমি ফোর্থ জেনারেশন অফ মার্কেটিংকে লিখেছি নলেজ ড্রিভেন, অর্থাৎ মাইন্ড রিডার। এই নলেজ ড্রিভেন মার্কেটিং বলতেছে যে কাস্টমারের কখন কোথায় কিভাবে কি লাগবে এই সব কিছু ব্র্যান্ডকে জানতে হবে। একটা বাচ্চা, কাস্টমার ইজ লাইক আ বেবি। আমি দেখবেন ইয়েতে লিখছি, আমার একটা অধ্যায় লিখছি এরকম, কাস্টমার ইজ এ বেবি বিজনেস ব্লু প্রিন্টে। কেন কাস্টমার বাচ্চা? বিকজ একটা বাচ্চা জানে না কখন কি দরকার, কখন তার আহ, কোন জিনিসটা চাহিদা সে বোঝে না, কিন্তু বাবা মা বোঝে। সেইম এজ আপনার কাস্টমার হচ্ছে একটা বাচ্চার মতো, তার মাইন্ড রিডার আপনাকে হতে হবে। কাস্টমারের কখন কোথায় কিভাবে লাগবে এই জিনিসটা আপনাকে জানা লাগবে, দিস ইজ নলেজ ড্রিভেন মার্কেটিং। আপনি চিন্তা করে দেখেন মার্কেটিং এখন কোন স্টেজে চলে আসে, কোন সময় আপনার কোন জিনিসটার ক্রেভিং, ওই অনুযায়ী ওই জিনিসটা আপনার সামনে তুলে ধরা। যার কারণে দেখবেন যে এই ডেটা এবং নলেজকে গবেষণা করে সব ধরনের ইনফরমেশন ধরে মার্কেটিং করা হয়। আজকে দেখেন ফেসবুক, গুগল বা আপনি যে ধরনের সোশ্যাল অ্যাপগুলো ইউজ করেন, তাদের হাতে যেই পরিমাণ ডেটা, অর্থাৎ আপনার সম্বন্ধে যেই পরিমাণ নলেজ তারা রাখে, বিলিভ মি অর নট, আপনার স্পাউস, আপনার হাজবেন্ড বা ওয়াইফও আপনার সম্বন্ধে এত কিছু জানে না। আপনার বাসা কোথায়, সে ধরেন আপনার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক, এইটা ফেসবুক জানে, গুগল জানে। কেমনে জানে? কারণ আপনি প্রতিদিন বাসায় গিয়ে আপনার ওইখানে গিয়ে আপনার মোবাইলটা থাকে, তাহলে বুঝতেছে ও প্রতিদিন যেহেতু রাতের বেলা মোবাইলটা ওইখানে থাকে, তার মানে আপনি আপনি বসুন্ধরায় থাকেন, বা আপনি মোহাম্মদপুর থাকেন, অথবা আপনি ঢাকার একটা প্রান্তে থাকেন, অথবা গ্রামে থাকেন। আপনি প্রতিদিন আপনার হয়তো বা সপ্তাহে 2 দিন আপনি একটা আহ, পেট্রোল পাম্পে যান, তার মানে আপনার একটা গাড়ি ওইখানে আছে। তার মানে আপনি যা যা কিছু করেন সব কিছু, এভরিথিং ট্র্যাকড, সব কিছু অলরেডি ট্র্যাকিং এ আছে, সব নলেজ আপনার ব্যাপারে আছে। যার কারণে দেখবেন ফেসবুকে আপনার অবাক হন শুনে অনেক সময় যে, কিরে, আমি একটা ফ্ল্যাট কিনে নিয়ে গল্প করলাম আমার এক বন্ধুর সাথে, সাথে সাথে রাতের বেলায় ফ্ল্যাটের বিজ্ঞাপন আসা শুরু হয়েছে। আমাদের অনেক সময় মনে হয় না মাইন্ড রিডার যে আমার সব জাইনে ফেললো কেমনে? অলরেডি তার কাছে ডেটা আছে, আপনি যে আপনার বন্ধুর সাথে এই গল্পটা করতেছেন সে তো অলরেডি শুনতেছে এটা। বা বন্ধুর সাথে চ্যাটিং করতেছেন, এটা তো সে পড়তেছে। বা আপনি একটা জিনিস দিয়ে সার্চ করতেছেন, এটা তো সে দেখতেছে। এই সার্চটা যখন করলেন বুঝলো যে এই জিনিসটা আপনার দরকার, এই জিনিস আপনাকে বারবার দেখাবে সে। আপনি বিমানে উঠতেছেন, আপনি চেক ইন দিতেছেন, তার মানে ফেসবুক জানে আপনার ইনকাম রেঞ্জটা কেমন। আপনি ঘন ঘন যদি দেশের বাইরে ফ্লাইট করেন, 5 স্টারে চেক ইন দেন, তার মানে সে বুঝতেছে যে আপনার ইনকাম রেঞ্জ হাই। আপনাকে দেখবেন হাই ভ্যালু প্রোডাক্ট দেখাবে, আপনাকে বিএমডাব্লিউ গাড়ির অ্যাড দেখাবে, আপনাকে একটা কন্ডোমিনিয়াম ফ্ল্যাটের বিজ্ঞাপন দেখাবে, আপনাকে লো ভ্যালুর একটা বাইক দেখাবে না।
দিস ইজ অল অ্যাবাউট মাইন্ড রিডার। আমরা অনেক সময় অবাক হই। সো মার্কেটিংটা এখন এই লেভেলে চলে গেছে। ইভেন আপনি দেখবেন, আপনি যদি নিয়মিত ইউটিউব দেখেন, ইউটিউব আপনি জানে যে আপনি কোন ধরনের গান শোনেন, আপনাকে ওগুলো দেখবেন সাজেস্টেড দেখাচ্ছে। তাহলে আপনি যাতে মজা পান এবং আপনি কানেক্ট হন, আপনি হুক থাকেন। কারণ আপনি যেই ধরনের জিনিস রেগুলার দেখেন, আপনি নিয়মিত ওয়াজ দেখবেন, দেখবেন আপনাকে ওয়াজের যত রকমের, যত হুজুরের ওয়াজ আছে, যত ইমাম সাহেবের বয়ান আছে, এগুলো আপনার সামনে অনেক বেশি আনবে। আপনি বাজে ভিডিও যদি বেশি দেখেন, দেখবেন যে এইগুলো বেশিরভাগ আপনার, বা গান বেশি শোনেন, আপনার এগুলো দেখাবে। এই যে অ্যালগোরিদমটা বিল্ড হইতেছে কিভাবে, এইভাবে জিনিসটা বিল্ড করা আপনার কাছে মনে হয় মাইন্ড রিডার। আপনি যদি অ্যামাজনে শপিং করার আপনার এক্সপিরিয়েন্স থাকে, অ্যামাজন শপে বা ই কমার্সে, ওরা আপনার জানে যে কখন কোন প্রোডাক্টটা আপনি কিনবেন, কখন কোন কালার আপনার পছন্দ হবে, ওই কালারের জিনিস আপনার সামনে দিতেছে। মানে এখনকার পৃথিবীতে এটা একটা সাইকোলজির একটা বড় লেসন আছে, যেটাকে বলা হয় চয়েস সাইকোলজি। এই চয়েস সাইকোলজির মানি হলো, আমরা ভাবতেছি আমি চয়েস করতেছি, আসলে এই জিনিসটা চয়েস করতেছে ওই ব্র্যান্ডের যে মাথা হয়ে আছে। দেখেন, চয়েস যদি আপনিই করতেন, আমরা কেউই তো চাই না ফেসবুক আধা ঘন্টার বেশি চাপতে। আপনি কি চান যে আপনি ফেসবুকে আননেসেসারি আধা ঘন্টা সময় কাটাবেন? চান না, কেউই তো চান না। আপনি চয়েস করছেন কি, আমি আধা ঘন্টার বেশি চাপবো না। কিন্তু ঠিকই তো আপনি 2 ঘন্টা চাপতেছেন, তাহলে কিভাবে হইলো? বিকজ এই চয়েসটা আপনার উপর থেকে যিনি এই ফেসবুকের অ্যালগোরিদম বিল্ড করছে, এমন ভাবে আপনার সাইকোলজি গবেষণা করে করছে, আপনি হুকড হয়ে থাকবেন কি কি করলে, কিভাবে করলে আপনি পুরা বুঁদ হয়ে যাবেন, আপনি টেরই পাবেন না 2 ঘন্টা চলে গেছে। যার কারণে আমরা 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকি, আমরা বের হই 2 ঘন্টা পর, এবং 2 ঘন্টা পর আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি করছেন আপনি বলতে পারবেন না। দিস ইজ চয়েস সাইকোলজি, দিস ইজ মাইন্ড রিডার। ঠিক এইভাবে করে করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রোডাক্টের লেভেল ডিজাইন, প্রোডাক্টের ঘ্রাণ, ফ্রেগ্রেন্স, প্রোডাক্টের সাউন্ড, ইচ এন্ড এভরিথিং ধরে এখনকার পৃথিবীতে মার্কেটিং করা হয়। আপনারা জানেন যে অলরেডি নিউরো মার্কেটিং এর যুগ চলতেছে, যার কারণে মাইন্ডের নিউরনের, আপনার ব্রেইনের নিউরন গবেষণা করে মার্কেটিয়াররা মার্কেটিং এর প্ল্যান বানাচ্ছে, কন্টেন্ট বানাইতেছে। এটা আমরা আজকে ক্লাসে কিছুটা দেখাবো। এবং আমরা নিউরো মার্কেটিং এর উপরে আমরা বিবিএম কোর্সে একটা আলাদা 4 ঘন্টার ক্লাস রেখেছি। আমাদের ব্রেইভেও 2টা ক্লাস আমরা কভার করি নিউরো মার্কেটিং এর ইন ডিটেল জিনিসগুলো নিয়ে। কেন? কারণ এইটা ছাড়া এখনকার পৃথিবীতে আপনি টিকতেই পারবেন না। আপনি প্রোডাক্ট নিয়ে মানুষকে খালি বলবেন আমার 100% খাঁটি প্রোডাক্ট, ভেজাল মুক্ত, অর্গানিক, ভাই বিক্রি হবে না। আপনারা এইবার নিজেরা মিলিয়ে দেখেন, মার্কেটিং ফোর্থ থেকে এখন ফিফথ জেনারেশনে চলে গেছে, আর আমরা বাংলাদেশে বসে বসে সবাই করতেছি প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং, মানে ফার্স্ট জেনারেশন মার্কেটিং। যে আমার খালি, আমি যত বিজ্ঞাপন দেখি আমার প্রোডাক্ট খাঁটি, আমার প্রোডাক্ট সেরা। ভাই এটা তো সবচেয়ে ভেজাল যে দেয় সেও তো তার প্রোডাক্টটাকে খাঁটি বলে। তাহলে মার্কেটিং এর এতগুলো ইভালুয়েশন হয়ে গেল, আর আমরা এখনো বসে আছি কি, আমার প্রোডাক্ট খাঁটি, 100% ভেজাল মুক্ত। কিন্তু এখন আপনাকে মার্কেটিং করতে হবে কাস্টমারের নিউরন বুঝে, কোন মোমেন্টে তার কি চাই, বাচ্চাদের মতো কোন মোমেন্টে তাকে একটা দেখাইতে হবে, কোন মোমেন্টে দেখাইতে হবে না। তার একটা জার্নি, যে ফানেল জার্নি বিল্ড করি আমরা, যে জার্নির মধ্য দিয়ে একটা কাস্টমারের ট্রাস্ট গ্রো করা থেকে শুরু করে তাকে আমরা একদম হাই ভ্যালু প্রোডাক্ট পর্যন্ত সেল করি। এই যে যে জার্নি ম্যাপিং, এই জার্নি ম্যাপিং আপনার বসে বসে বানাইতে হবে। তখন কাস্টমার মনে করবে মাইন্ড রিডার। আরে এই কথা জানলো, আপনাদের অনেকেই আমাকে এসে বলেন, স্যার ল্যান্ডিং পেজে যা যা লিখছেন এগুলো তো মনে হয় আমার কথা, আমার গল্প, আপনি কেমনে জানলেন? বিকজ কাস্টমার ইজ বেবি। আমি আমার বেবিকে খুব ভালোভাবে চিনি, যে কোন কথা লিখলে কি লিখলে সে এটাতে জয়েন করবে। এজন্য অনেকেই বলেন, স্যার হুবহু আমার জিনিসগুলো লিখছেন, দ্যাট ইজ হয় আমি আপনার কোর্সে জয়েন করছি। আমি আপনার ওয়ার্ডটা লিখি নাই, আমি বরং আপনাদের মতো এরকম যারা আছে তাদেরকে রিসার্চ করে আমি আমার ল্যান্ডিং পেজের প্রত্যেকটা জিনিস সাজাইছি, এবং আমার পুরো জার্নি ম্যাপিংটা এইভাবে সাজানো। সো আপনাকে ইচ এন্ড এভরি কর্নার ধরে 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 আপনার এই কমিউনিকেশন রুটটা বানাইতে হবে। তখন দেখবেন প্রোডাক্ট মুড়ির মতো বিক্রি হবে। আমি বাংলাদেশে হাই ভ্যালু ট্রেনিং কোর্স মুড়ির মতো বিক্রি করি। আমাদের ব্রেইভের কোর্সে চাইলে জয়েন করতে পারে না মানুষ। আমরা গতবার এই পর্যন্ত না হইলেও 20 থেকে 30 জনের টাকা ফেরত দিছি, টাকা পাঠাই দিছি, আমার আসন শেষ। মানে বিমানের ফ্লাইট এবং আমার যে পরিমাণ আসন ওই ওই স্লটের জন্য ছিল শেষ, আমরা টাকা ফেরত দিয়ে দিছি। মানে আপনি আপনি চিন্তা করতে পারেন যে ব্রেইভের মতো কোর্সে মানুষ এত টাকা দিয়ে জয়েন করে, সেটা টাকা আমাদেরকে ফেরত দেওয়া লাগে।
কেন? বিকজ আই নো দ্য মার্কেটিং, আই নো দ্য হিউম্যান ইনসাইটস, আই নো দ্য সাইকোলজি। এই মার্কেটিং বিজনেস শেখার জন্য আমি সাইকোলজির ইন ডেপথ পড়াশোনা করছি, তারপর নিউরো মার্কেটিং ইন ডেপথ পড়াশোনা করছি, তারপরে আমার ব্রেনকে আমি শিখছি। দেন আমি যখন ব্যবসা শুরু করছি, তখন আমার জন্য আপনি আমার সিঙ্গারা বেচতে দেন, আপনি আমার মাটি বেচতে দেন, আপনি আমার পানি বেচতে, যাই বেচতে দেন, আমি জানি কোটি টাকার বিজনেস করা সম্ভব। বিকজ আই নো মাই ব্রেন, আই নো মাই কাস্টমার্স ব্রেন। কোন কথা বললে সে কিনবে আমি জানি, ওই কথাটা ওইখানে বলতে হবে। কখন তাকে অফার দিলে কিনবে, কোন প্রাইস দিলে সে কিনবে, সেটা আমি জানি। সো দিস ইজ অল অ্যাবাউট মার্কেটিং ইভালুয়েশন। সো আপনাদের মার্কেটিংকে এই পরিমাণ আপগ্রেড লেভেলে নিতে হবে যে কাস্টমার যাতে মাইন্ড রিডার মনে করে আপনাকে, যে আমাকে বুঝলো কেমনে, আমাকে জানলো কেমনে। এবং এটা বুঝে বুঝে যারা মার্কেটিং করে আজকের পৃথিবীতে, আজকের দুনিয়ায়, তারাই কিন্তু লিডিং ব্র্যান্ড। আর আপনি এগুলো না বুঝে আপনি ওই আমাকে স্ক্যামার বলতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আপনি ট্রেনিং এ জয়েন না করতে পারেন, আপনি বই না পড়তে পারেন, কিন্তু আপনার কম্পিটিটর কিন্তু ট্রেনিং করে বই পড়ে আপগ্রেড হয়েছে, কিন্তু আপনার মার্কেটটা দখল করে নিয়ে যাবে। সো বি অ্যাওয়্যার, বি সিরিয়াস। The marketing is tougher and more competitive than ever before. There are more sellers than buyers today. Marketing is more tougher and more competitive than ever before. কারণ এখনকার পৃথিবীতে ঘরে 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 হাজার হাজার উদ্যোক্তা, দিন দিন আরো কঠিন হইতেছে, আরো জটিল হইতেছে। দেয়ার আর মোর সেলার দেন বায়ার। এখন কিনবো কি, মানে ঘরে ঘরে সবাই শুধু বিক্রেতা। তাহলে এই সময়ে এসে আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিং করেন, হবে না। বিগেস্ট অবস্টাকলস ফর টুডেজ মার্কেটিং, গেট পিপলস অ্যাটেনশন। আপনি কাস্টমারের অ্যাটেনশন না নিতে পারলে তার কাছ থেকে আপনি ক্যাশ নিতে পারবেন না, তার কাছ থেকে অ্যাচিভমেন্ট নিতে পারবেন না। এই এখনকার পৃথিবীতে অ্যাটেনশন পাওয়াটা খুবই কঠিন। দেখেন, এক সময় আমরা অ্যাটেনশন দিয়ে বসে থাকতাম। আপনারা যারা আহ, ইয়া মানে ধরেন আমার এই যে আছেন বা আমার চেয়ে বড়, তারা আরো রিলেট করতে পারবেন। আমাদের ছোটবেলায় খুব চমৎকার সময় মুভি অফ দ্য উইক ছিল, আমাদের টার্জান ছিল, আমাদের রবিন হুড ছিল। আমাদের সময় আলিফ লায়লাটা দেখতো মানুষ, খুবই ছোটবেলায় দেখেছি। তো মানুষ বসে থাকতো যে কবে আলিফ লায়লা আবার আগামী সপ্তাহে হবে, 20 মিনিট দেখাইতো। কিন্তু মানুষের অ্যাটেনশন পুরা গ্র্যাপ্ট। ওই 20 মিনিটে যা দেখতো মানুষ, এটা নিয়ে পরের এক সপ্তাহ কথা বলতো, যে পরের সপ্তাহে পরের পর্বে এখানে কি হবে। আগে আমার মনে আছে যে বিটিভিতে, শুধু বিটিভি ছিল, অন্য কোনো টেলিভিশন তো ছিল না। বিটিভি খুলতো আহ 3টা বাজে, বেলা 3টায় খুলতো। আমি এবং আমার ছোট ভাই দুপুর 2টা 2:30 থেকে আমরা গোসল টোসল খাওয়া দাওয়া করে টিভি অন করে বসে থাকতাম। টু একটা শব্দ হইতে থাকতো। এই টু যে শব্দটা হইতো, এই শব্দ আধা ঘন্টা বসে বসে শুনতাম। আই হোপ এটা আপনারা অনেকে রিলেট করতে পারবেন। কেন? বিকজ ডিস্ট্রাকশনের কিছু ছিল না, করার মতো কিছু ছিল না। ওই দুপুর 2টা বাজে খেলতে যেতে দিবে না, তো ওই ওই সাউন্ডটাও শুনতে ভালো লাগতো। এরপরে সুন্দর করে একটা দেশাত্মবোধক গানের মিউজিকের মাধ্যমে ওপেন হইতো, স্মৃতিসৌধ দেখাইতো, একজন সুন্দর করে ওয়েলকাম জানাইতো। তারপরে আমাদের কোরআন তেলাওয়াত হইতো, গীতা পাঠ হইতো, তারপর ত্রিপিটক পাঠ, এগুলো শুনতাম বসে বসে। কেন? কারণ তখন অ্যাটেনশন দেওয়ার মতো এত কিছু আশেপাশে ছিল না। ইভেন আমার মনে হয় যে তখন বিটিভিতে মুভি হইতো শুক্রবারে, তাও মনে হয় মাসে একটা বা দুইটা, প্রত্যেক শুক্রবারে হইতো না। মানুষ জানতো না কোন শুক্রবারে কি হবে, এজন্য আমরা বসে থাকতাম, বিজ্ঞাপন আফটার বিজ্ঞাপন দেখতাম, যাতে যদি মুভি দেখায়, যদি আমরা মিস করে ফেলি। এইভাবে মানুষ অ্যাটেনশন দিত। কিন্তু এখনকার যুগে আপনি অ্যাটেনশন পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজের একটা হচ্ছে মানুষের অ্যাটেনশনটাকে নিজের দিকে গ্র্যাব করানো। আর আপনি যদি মানুষের অ্যাটেনশন নিতে পারেন, তাহলে তার এটিএম বুথের দখল আপনি নিয়ে নিলেন। তো এখনকার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কাস্টমারের অ্যাটেনশন পাওয়া। কেন? একটা রিসার্চে দেখা গেছে যে এখনকার পৃথিবীতে মানুষ প্রতিদিন 3,000 রকমের বিভিন্ন ধরনের মেসেজ, বিজ্ঞাপন, বিলবোর্ডে বিভিন্ন ধরনের মানে বিজ্ঞাপনের মেসেজ পায়। মেসেজ মানে শুধু মোবাইলের এসএমএস না, মানে আপনি টেলিভিশনে দেখতেছেন, বিলবোর্ডে দেখতেছেন, অনলাইনে দেখতেছেন, ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রির জন্য সবাই তার দিকে অ্যাটেনশন চায়। ফেসবুক চায় আপনি সারাদিন ফেসবুকে থাকেন, টিকটক চায় আপনি সারাদিন টিকটকে থাকেন, ইউটিউব চায় সারাদিন ইউটিউবে থাকেন। সবাই আপনার অ্যাটেনশন নিয়ে মানে মারামারি করতেছে। তাহলে এখনকার যুগের কাস্টমারের অ্যাটেনশন পাওয়াটা খুবই টাফ।
এবং বলা হয় বিজ্ঞাপনের ক্ষেত্রে মানুষের অ্যাটেনশন স্প্যান এখন 3 to 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডের মধ্যে সে মুভ করে ফেলে। স্ক্রল আফটার স্ক্রল, মানুষের বৃদ্ধাঙ্গুলে এত ফাস্টার হয়ে গেছে, মোবাইল হাতে নেয় আর একটার পর একটা স্ক্রল 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 করতে থাকে। তাহলে এই জায়গায় আপনি যদি অ্যাটেনশনটা তার না পান, তাহলে আপনার পণ্য সম্বন্ধে তাকে বলবেন কিভাবে? সো অ্যাটেনশন পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো যখন আপনি অ্যাটেনশন পাবেন তখনই সে আসলে আপনার পণ্য সম্বন্ধে জানবে এবং আপনার কাছ থেকে কিনবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাটেনশন কিভাবে পাবো? দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। দ্য সিক্রেট সস, এই অ্যাটেনশন পাওয়ার উপায় হচ্ছে নিউরো মার্কেটিং। কারণ আপনি নিউরো মার্কেটিং না জানলে এখনকার যুগে কাস্টমারের অ্যাটেনশন আপনার পক্ষে গ্র্যাব করা সম্ভব হবে না, এবং আপনি অ্যাটেনশন গ্র্যাব না করতে পারলে পণ্য বিক্রি করতে পারবেন না। আপনি সারাদিনও যদি বলেন আমার পণ্য খাঁটি, ভেজাল মুক্ত, 100% অর্গানিক, এই সকল মার্কেটিং আজ থেকে 50 বছর আগে অবসলিট হয়ে গেছে, আর এইগুলো এখন আমরা মার্কেটিং করি। তাহলে সিক্রেট সসটা কি? নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং মানে কি? কাস্টমারের নিউরন বুঝে, ব্রেইন বুঝে মার্কেটিং করা। দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লিড আ প্রসপেক্ট থ্রু ইউর সেলস অ্যান্ড সেলস প্রসেস বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ দেয়ার ব্রেইন প্রসেসেস মেসেজ, ট্রাস্ট, ফিয়ার, প্লেজার অ্যান্ড বিহেভিয়ার। সো নিউরো মার্কেটিং কি? দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লিড আ প্রসপেক্ট থ্রু ইউর সেলস প্রসেস অর সেলস জার্নি by understanding how their brain process information। অর্থাৎ কাস্টমারের ব্রেইন কিভাবে ডিসিশন নেয়, ইনফরমেশন প্রসেস করে, তার ওই ইনফরমেশন প্রসেসিং এর মধ্যে ঢুকে তার ডিসিশন নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করা। তার মানে দেখেন কি কঠিন কাজ। এখন আসতে হবে ইনফরমেশন কিভাবে আসে। ইনফরমেশন কামস ফ্রম টু ইউর ব্রেইন উইথ 5 সেন্সেস। আমাদের 5টা সেন্স দিয়ে, আমরা টাচের মাধ্যমে, আমরা ফ্রেগ্রেন্সের মাধ্যমে, আমরা কান দিয়ে শোনার মাধ্যমে আমরা ইনফরমেশন, বা নাক দিয়ে ফ্রেগ্রেন্স নেওয়ার মাধ্যমে আমরা ইনফরমেশন ইনটেক করি। 5 সেন্সেস। সো উই সি থ্রু ব্রেইন, নট থ্রু থ্রু আইস। আমরা আসলে চোখ দিয়ে দেখি না, আমরা আসলে ব্রেইন দিয়ে দেখি। তাহলে আপনার কন্ট্রোলে নিতে হবে কাস্টমারের ব্রেইন, আর এইটা কন্ট্রোলে নিলেই শুধুমাত্র আপনি তাকে যে কোনো ইনফরমেশন দিলে সে আপনার কাছ থেকে এটা মানে রিসিভ করবে। সো ইফ ইউর মার্কেটিং ডাজন্ট হিট দ্য কাস্টমার্স ব্রেইন, দেন ইউ আর ইন গ্রেট ডেঞ্জার। আপনার মার্কেটিং যদি কাস্টমারের ব্রেইনকে হিট করতে না পারে, গ্র্যাব করতে না পারে, ইউ আর ইন গ্রেট ডেঞ্জার। কেন? আপনার টাকা সব ফেসবুক, গুগল বা বিজ্ঞাপন দাতারা নিয়ে নিবে, আপনি আসলে আয় করতে পারবেন না। দেখবেন ফেসবুক ধরে সারাক্ষণ শুধু একই কথা, যে আমি বিজ্ঞাপন দিয়ে আমার সেল হয় না, অ্যালগোরিদমের সমস্যা, এটা সমস্যা, ওইটা সমস্যা। আলটিমেটলি আপনি যে কমিউনিকেটটা প্রপার করতে পারছেন না, দ্যাট ইজ দ্য প্রবলেম। এইটা আমরা বুঝতে পারি না। The biggest marketing mistake, you are going to target lots of people but not their brain। আপনি বিরাট বড় টার্গেট হাতে নিচ্ছেন, 1 কোটি মানুষকে টার্গেট করে ফেসবুকে অ্যাড দিচ্ছেন। মানুষকে টার্গেট করলে হবে না, তার ব্রেইনকে টার্গেট করতে পারতে হবে। সো উই নিড টু লার্ন হাউ টু কমিউনিকেট উইথ পিপলস ব্রেইন। কাস্টমারের ব্রেইনের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা শেখাটা এই জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু ব্রেইন নিয়ে যদি হালকা একটু ব্রিফ করি, কারণ এটা একটা বড় টপিক। আমাদের বিবিএম এ কোর্সে আমরা 4 ঘন্টা এটা কভার করেছি, ব্রেইভেও আমরা আলাদাভাবে কভার করি, বাট আমি একটা ওভারভিউ দিচ্ছি, তাহলে আপনারা ওভারঅল জিনিসটা ধরতে পারবেন। 3 টাইপস অফ ব্রেইন, 3 হিউম্যান ব্রেইন। নাম্বার 1 কি? লজিক্যাল ব্রেইন, যেটার নাম হচ্ছে নিউরো কর্টেক্স। নাম্বার 2 হচ্ছে ইমোশনাল ব্রেইন, যেটার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। নাম্বার 3 হচ্ছে ইনস্টিংচুয়াল অর সার্ভাইভাল ব্রেইন, যেটা হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন। এটা মানুষের সবচেয়ে পুরনো ব্রেইন। এই হচ্ছে আমাদের ব্রেইনের 3টা প্যাটার্ন। এই 3টা ব্রেইন অ্যাট এ টাইম ওয়ার্ক করতেছে প্রত্যেকটা মানুষের মধ্যে। একটা কি ইনস্টিংচুয়াল বা রেপটিলিয়ান ব্রেইন, সেকেন্ড ওয়ান হচ্ছে ইমোশনাল অর লিম্বিক সিস্টেম, থার্ড ওয়ান হচ্ছে লজিক্যাল অর নিউরোকর্টেক্স। এবার আসেন, আমরা বলছিলাম যে কাস্টমারের অ্যাটেনশনটা নিতে হবে। তাহলে কাস্টমারের অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি কি করবেন? অ্যাটেনশন নেওয়ার জন্য আপনার মার্কেটিং কমিউনিকেশন গুলাতে প্রথম টার্গেট করবেন কাস্টমারের রেপটিলিয়ান ব্রেইনকে, সার্ভাইভাল ব্রেইনকে, বেসিক ব্রেইনকে। রেপটিলিয়ান ব্রেইনের বৈশিষ্ট্য কি? আমার যে নতুন বইটা আমরা বের করছি, ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স, ওইখানে আমি নিউরো মার্কেটিং এর একটা অধ্যায় রেখেছি, এবং এই যে ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা ব্রেইনের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করছি।
এবং ওই ক্যারেক্টারিস্টিক্সের বিপরীতে আপনার করণীয় কি অ্যাজ এ ব্র্যান্ড, সেই জিনিসটা আমি ডিটেল ভেঙে বলছি। সো আই হোপ যারা বইটা অর্ডার করেছেন আপনারা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পেয়ে যাবেন, এই জিনিসটা তখন আরো অনেক স্পষ্ট হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে রেপটিলিয়ান ব্রেইন হচ্ছে মানুষের ফিয়ারফুল ব্রেইন। এই ব্রেইন সেফটি অ্যান্ড সার্ভাইভাল মেকানিজম নিয়ে কাজ করে, অর্থাৎ রেপটিলিয়ান ব্রেইনটা মূলত আমাদেরকে সেফটি এবং সার্ভাইভাল নিয়ে কাজ করে, ও ভয় নিয়ে কাজ করে, ও সমস্যা নিয়ে কাজ করে। তাহলে সহজ উপায় কি? তাহলে আপনি রেপটিলিয়ান ব্রেইনে ঢোকার জন্য, মানুষের ব্রেইনে ঢোকার সবচেয়ে সহজ উপায় তার রেপটিলিয়ান ব্রেইনে ঢোকা। তাহলে রেপটিলিয়ান ব্রেইনে ঢোকার জন্য আপনি কি করবেন? তার সামনে তার পেইনটাকে এজিটেট করবেন, তার সামনে তার প্রবলেমটাকে খুব স্ট্রংলি তুলে ধরবেন। দিস ইজ দ্য ওয়ে, যেই ওয়েতে আপনি রেপটিলিয়ানে ঢুকতে পারবেন। এই জন্য আমার মার্কেটিং এর সমস্ত কমিউনিকেশন যদি আপনি দেখেন, দেখবেন যে পুরো কমিউনিকেশন গুলা প্রথমে হিট করি রেপটিলিয়ান ব্রেইনে। এই যেমন আমার একটা কমিউনিকেশন যদি বলি, গ্রোথ চ্যালেঞ্জ নিয়ে এমন ছিল যে ব্যবসায়ের মারাত্মক 5টি ভুল, 3 নম্বরটি আপনার মাথা নষ্ট করে দিবে। এখন এই কথাটা যখনই কেউ পড়ে, এটা কিন্তু ডিরেক্ট তার রেপটিলিয়ান, ওই যে ভয়ের ব্রেইনটাকে অ্যাক্টিভ করে ফেলে। সে কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাটেনশন সে দিয়ে দিচ্ছে যে ব্যবসার ভয়াবহ 5টি ভুল, 3 নম্বরটি আপনার মাথা নষ্ট করে দিবে। আরে মাথা নষ্ট করে দিবে, এটা আবার কেমন ভুল? ভয়াবহ ভুল। তাহলে আমার ভুলগুলো জানা দরকার, যে ভুলের কারণে মনে হয় আমি স্ট্রাগল করছি। সো এই জায়গাগুলোকে ধরে যখন কমিউনিকেট করবেন, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, বাট আমার কমিউনিকেশন গুলো দেখবেন যে আমি মূল কমিউনিকেশনে প্রথমেই হিট করি রেপটিলিয়ান ব্রেইনে। কারণ রেপটিলিয়ান ব্রেইনে হিট করলে মানুষ দ্রুত অ্যাটেনশন দেয়। আর মানুষ অ্যাটেনশন দিলেই, আপনার বিজ্ঞাপন পড়লেই বা দেখলেই, তখনই সে আপনার কাছ থেকে আসলে পারচেস করবে। এবার রেপটিলিয়ান ব্রেইন দিয়ে যখন আপনি ব্রেইনের ভিতরে ঢুকে গেলেন, এবার কাজ কি? তাকে ইমোশনালি হুকড করা, আপনাকে ইমোশনালি কানেক্ট করতে পারা। কানেক্ট কি? যেমন ধরেন আপনি যদি ওই বিজ্ঞাপনটা দেখে আপনি ক্লিক করে ল্যান্ডিং পেজে ঢুকলেন। ল্যান্ডিং পেজে ঢুকলেই আপনি দেখবেন, যেমন গ্রোথ চ্যালেঞ্জ, এটা যদি অ্যাজ এ এক্সাম্পল চিন্তা করেন, আপনি দেখবেন যে আমি সুন্দর করে বলেছি যে আমি ব্যবসা করতে গিয়ে, আমি জানি ব্যবসা করে আপনি এই এই প্রবলেমে আছেন, আমিও ঠিক এরকম প্রবলেমের মধ্য দিয়ে গিয়েছি, আমি ব্যবসা করতে দিয়ে কোটি কোটি টাকা আমি লস করেছি। দেন আই হ্যাভ ক্র্যাক দ্য কোড। তারপরে আমি এইটা ক্র্যাক দ্য কোড, তার মানে আমি প্রথমে ইমোশনালি আপনার সাথে আমাকে কানেক্ট করে ফেললাম যে আপনি যেই প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছেন, সেম প্রবলেমগুলোতে আমিও ছিলাম। তখন কিন্তু আপনি কানেক্ট হয়ে গেলেন ইমোশনালি, যে আচ্ছা, তাহলে উনিও যেহেতু এই প্রবলেমে ছিল, তার মানে উনি আমাকে বেস্ট সলিউশনটা দিতে পারবে। তারপরে আমি বলতেছি, তারপরে দেখেন, ইমোশনালি আপনাকে হুকড করার পরে তারপরে আমি লজিক্যালি আপনাকে ইনফরমেশন দিচ্ছি। কেন? কারণ দেখেন, আমি ওই প্রবলেমে ছিলাম, তারপরে আমি বিভিন্ন লার্নিং ট্রেনিং এগুলা করে, আমি যেগুলা শিখেছি এগুলা দিয়ে দেখেন আমি এই ব্যবসাগুলো দাঁড় করাইছি। তার মানে লজিক্যালি, এবং আমি সার্টিফিকেশন নিয়েছি, আমি এই পর্যন্ত অনেককে কোচিং দিয়েছি, ওইখানে আপনি আবার কাস্টমার রিভিউ দেখতেছেন, ফিডব্যাক দেখতেছেন, আমাদের যারা আগের কোচিং বা ক্লাস করেছি স্টুডেন্টদের ফিডব্যাক গুলো দেখতেছেন, তার মানে আপনি কিন্তু এবার লজিক্যালিও হুকড। তার মানে আপনি আপনার বিজনেসের মার্কেটিং কমিউনিকেশন গুলো যখন ডেভেলপ করবেন, তখন প্রথম যে জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে আমার কমিউনিকেশন দিয়ে আমার কাস্টমারের ব্রেইনের ভিতরে ঢুকতে হবে। যতক্ষণ না কাস্টমারের ব্রেইনে আপনি ঢুকতে পারছেন, ততক্ষণ কিন্তু কাস্টমার আপনাকে পেমেন্ট করবে না, ততক্ষণ আপনার কাছ থেকে পণ্য সে কিনবে না। দিস ইজ ভেরি সিম্পল। সো আমাদের কাজ কি তাহলে? আমাদের পেইন অ্যান্ড ফিয়ারফুল ব্রেইনটাকে আমরা প্রথম হিট করব, দেন আমরা ইমোশনালি কানেক্ট হব, আমি বুঝাবো যে ইমোশনালি কিভাবে এই প্রোডাক্টটা অ্যালাইন তার সাথে। তারপরে লজিক্যালের জন্য কি হইতে পারে? নিউরোকর্টেক্সের জন্য যেমন আপনার সার্টিফিকেশন, আপনার প্রোডাক্টের বিএসটি আছে, আপনার আইএসও, যেমন আমরা রিসেন্টলি কোচকাঞ্চন একাডেমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন, যেটা সেটা আমরা পেয়ে গেছি, আইএসও সার্টিফিকেশন। তো এটা কি আমাদের, যেমন আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এটা কিন্তু লজিক্যাল। আমার মনে আছে শুরুর দিকে অনেকেই আমাদের কাস্টমার কেয়ারে কমিউনিকেশন করে আমার এই সার্টিফিকেট দেখতে চাইতো, কারণ তাদের আস্থার জায়গাটা কম ছিল। লজিক্যালি সে বোঝার চেষ্টা করতো যে না, কোচ কাঞ্চন ঠিক আছে কিনা, নাকি ওনার কাছে টাকাটা দিলে আমার টাকাটা মাইট যাবে। সো এই লজিক্যাল থিঙ্কিং গুলোর জন্য আপনার বিএসটিএ লাইসেন্স, আইএসও লাইসেন্স, হালার সার্টিফিকেশন বা প্রোডাক্টের ল্যাব টেস্ট, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি হেল্প করে।
সো তার মানে আপনি এখন থেকে, আজকের পর থেকে যত কমিউনিকেশন করবেন, তখন নিউরো মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কমিউনিকেশন গুলো করেন, তখন দেখবেন কাস্টমার হুকড এবং আপনার কাছ থেকে কিনতেছে। সো আওয়ার ব্রেইন গট বিলিয়ন বিটস অফ ইনফরমেশন। দেখেন আমাদের এখনকার যে ব্রেইন এবং এখনকার যে প্রযুক্তির যুগ, আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে প্রথম যেই মহাকাশে বা চাঁদে যেই যানবাহন পাঠানো হয়েছিল, ওই সময় কম্পিউটারের যেই পাওয়ার ছিল, কম্পিউটার ডেটা প্রসেস করতে পারতো মাত্র 4,000 পার সেকেন্ড বা পার মিনিট। আর এখন আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি, আমার যে মোবাইল ফোনটা, এইটা পার মিনিটে 1 বিলিয়ন ডাটা প্রসেস করে। তার মানে কত ফাস্টার একটা পৃথিবীতে চলে আসছি আমরা। তো এই জায়গাতে আপনি যদি ফাস্টার ওয়েতে কাস্টমারের ব্রেইন দখল করতে না পারেন, তাহলে আপনি মার্কেট থেকে অটোমেটিক্যালি অবসলিট হবেন। যেইভাবে নোকিয়ার মতো ব্র্যান্ড, অ্যাম্বাসাডার, ফুজির মতো বড় কোম্পানিগুলো অবসলিট হয়ে গেছে, তারা এই পেসের সাথে, অ্যাডভান্স এই মার্কেটিং এর সাথে অ্যালাইন হয়ে তাদের জিনিসগুলোকে ডেভেলপ করতে পারে না। সো আওয়ার ব্রেইন গট বিলিয়ন বিটস অফ ইনফরমেশন, ইউ নিড টু অ্যাক্টিভেট দ্য ইনস্টিংচুয়াল পার্ট ফার্স্ট। এত ইনফরমেশনের ভিড়ে, এত বিজ্ঞাপনের ভিড়ে, এত ডিস্ট্রাকশনের ভিড়ে আপনার কমিউনিকেশনটা যাতে একদম সলিড থাকে, যেটা ডিরেক্ট কাস্টমারের নিড, ওয়ান, ডিজায়ারটাকে ক্লিয়ারলি ডিফাইন করবে এবং তারা ফিল করবে যে ইয়েস, আমি এই সমস্যাটা আছে, আমার এই সলিউশনটা এই প্রোডাক্ট দিয়েই সম্ভব। সো প্রপার মার্কেটিং সেপারেট দ্য বেস্ট ফ্রম দ্য রেস্ট। ইজ ইউর মার্কেটিং মেকিং পিপল মুভ টুয়ার্ডস ইউ অর মুভ ফ্রম ইউ? সবার কাছে প্রশ্ন, খেয়াল করে দেখেন, আপনি এখন যে মার্কেটিং করছেন, এই মার্কেটিং কি কাস্টমারকে দূরে ঠেলে দিচ্ছে না কাছে আনতেছে? আমি দেখেছি বহু উদ্যোক্তারা এমন ভাবে মার্কেটিং করে, যার কারণে কাস্টমার তার কাছ থেকে যোজন 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 হাজার মাইল দূরে চলে যায়। তো আপনাকে মার্কেটিং এমন ভাবে করতে হবে যে কাস্টমার যাতে আপনার দিকে আরো মানে এগিয়ে আসে, আপনার পণ্য কেনার জন্য যাতে মরিয়া হয়ে ওঠে। সো মার্কেটিং ইজ আ ম্যাথ, বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যাথ। সো আপনাকে ফিগার আউট করতে হবে। ইফ ইউ ডোন্ট ফিগার আউট হাউ মেনি লিডস ইউ নিড, ইউ ক্যানট ফিগার আউট হাউ ফিগার আউট ইউর সেলস। তার মানে লিডস মানে কি? লিডস মানে হলো আমরা যখন কাস্টমারের ডেটা আনতেছি তাকে কোনো একটা ভ্যালু দেওয়ার মাধ্যমে। সো ম্যাথমেটিক্যালি একদম ক্যালকুলেট করে জানতে হবে আপনার কাস্টমারের ভ্যালু কত, ওই কাস্টমারকে আপনার ওই ভ্যালুর জন্য কি প্রোভাইড করবেন। যেমন আমার প্রত্যেকটা কাস্টমারের ভ্যালু আমি জানি, এই ভ্যালু অনুযায়ী আমি কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের জিনিস প্রোভাইড করি, বিভিন্ন ধরনের অপরচুনিটি প্রোভাইড করি। সো আপনাকে একদম ম্যাথমেটিক্যালি আপনার মার্কেটিংটাকে মিলাইতে হবে যে আমার কাস্টমারের ভ্যালু এত, আমি প্রোডাক্ট থেকে প্রফিট করি এত, আমি ইমোশনাল বেনিফিট দিব এত, আমি কমিউনিকেশনে আরো বাজেট ঢালবো এত। পুরো জিনিসটা ক্যালকুলেটিভ ওয়েতে আপনাকে সাজাতে পারতে হবে। এবার আসেন 7 P's অফ মার্কেটিং। মার্কেটিং এর আমরা 4 P'র কথা একটু আগে শুনলাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এরপরে আরো অনেক পি যোগ হয়েছে। আমি এই লেসনটা নিয়েছিলাম ব্রেইন টেসির একটা লাইভ প্রোগ্রামে আমি জয়েন করেছিলাম, ওইখান থেকে মূলত নেয়া। 7 P's অফ মার্কেটিং মিক্স কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, প্যাকেজিং, পজিশনিং অ্যান্ড পিপল। এই 7টা জিনিসকে প্রপারলি স্ট্রিমলাইন করতে পারলে অটোমেটিক্যালি দেখবেন আপনি মার্কেটিং এ অনেক ভালো করছেন। সো প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের জায়গা যদি আপনি চিন্তা করেন, এখন মার্কেটিং নিয়ে এত কথা বলছি মানে প্রোডাক্টটা কি মার্কেটিং এর বাইরে? নো, কখনোই না। মার্কেটিং নিয়ে আমি এত কথা বলছি মানে আপনার এটা ভাবার সুযোগ নাই তার মানে আমি প্রোডাক্টে কোনো গুরুত্ব দিব না। অবশ্যই বিশ্বসেরা প্রোডাক্ট আপনাকে বানাইতে হবে। আমি জিনিসটা এরকম ভাবে বলি যে আপনার কাছে যদি বিশ্বসেরা প্রোডাক্ট থাকে আর যদি বিশ্বমানের মার্কেটিং আপনি করতে পারেন, ইউ বিকাম আনপ্যারালাল। আপনার গ্রোথ কেউ থামাইতে পারবে না পৃথিবীর। সো ডেভেলপ ইউর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু ইউর কাস্টমার্স নিডস, ওয়ান্টস অ্যান্ড হোয়াট দে আর উইলিং টু পে ফর। সেই ওই যে হিউম্যান এক্সপেকটেশনে, সোলার সিস্টেমের হিউম্যান এক্সপেকটেশন আপনি চিন্তা করে দেখেন। আপনার প্রোডাক্টটা এমন ভাবে বানাবেন যেটা কাস্টমারের কোনো না কোনো নিড, ওয়ান্ট অথবা ডিজায়ারকে ফুলফিল করে। Mind it, every morning your competitors get out of bed taking customers away. সো আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ওয়াও ফ্যাক্টর থাকতে হবে। ধরেন আমি এই যে গ্রোথ চ্যালেঞ্জটা বানাইছি বা আমি যে ব্রেভের মতো কোচিং প্রোগ্রাম বানাইছি, এখন আমি সেই লেভেলের মার্কেটিং জানি, বুঝি। আমি মার্কেটিং করে ব্রেভ বেচা ফেললাম 1,000 মানুষের কাছে। এখন বেচার পরে ব্রেভের যে কন্টেন্ট বা ব্রেভের যে কারিকুলাম, ব্রেভ প্রোডাক্টটা যদি যথেষ্ট ভালো না হয়,
তাহলে কাস্টমারের গালি কিন্তু একটাও মাটিতে পড়বে না, ইভেন তারা রিভিউ দিয়ে, ব্যাড রিভিউ দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপায় ফেলবে। আপনি চিন্তা করে দেখেন, ব্রেইভের সোফার আমরা 4টা ব্যাচের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, ওইখানে আমাদের 230 জনের মতো গ্র্যাজুয়েশন অলরেডি ডান করেছে। ব্যাচ 5-এ আমাদের আরো 180 থেকে 90 জন, মানে আমাদের 400 ব্রেইভ মেম্বার, এর মধ্যে 230 জন গ্র্যাজুয়েশন ডান, আর বাকি 170-80 মতো আমাদের অনগোয়িং আছে। তাহলে খেয়াল করে দেখেন, এই মানুষগুলো এত টাকা দিয়ে এই কোর্সে জয়েন করেছে, তাহলে তাদেরকে যদি আমি ওই সার্ভিসটা ঠিক মতো না দিতাম, বা আমি যতটুকু কমিটমেন্ট করেছি সেটা যদি না পেতো, এই মানুষগুলো 400 জন লাগবে না, 40 জন শুধু আমার নিয়ে লেখালেখি সোশ্যাল মিডিয়া করলেই তো আমার জীবনে আর তো তার কোর্স রান করা সম্ভব হইতো না। সো যে জিনিসটা খেয়াল করবেন, মানুষ যদি শুরুতে আপনার পণ্য না কিনে, তাহলে আপনি মনে করবেন আপনার মার্কেটিং কমিউনিকেশনে গ্যাপ আছে। আর মানুষ পণ্য কেনার পরে পরে যদি আর রিপিট কাস্টমার না হয়, বারবার যদি আপনার কাছে না কিনে, তাহলে মনে করবেন আপনার প্রোডাক্টের মধ্যে গ্যাপ আছে। এখন ধরেন ব্রেইভে আমি জয়েন করায় ফেলছি মার্কেটিং দিয়ে, তার মানে মার্কেটিং ঠিক আছে। জয়েন করার পরে কেউ যদি আর কাউকে রেকমেন্ড না করে, আমাদের ব্রেইভের প্রত্যেকটা ব্যাচে আমরা আগের ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট, অ্যাটলিস্ট 50% আমরা পাই আগের ব্যাচে, আগে যারা ব্রেভ করছে তারা রেফার করে। কখন রেফার করে? এবং উইদাউট এনি পেমেন্ট। আমাদের কিন্তু কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নাই যে আপনি ব্রেভে জয়েন করলেন, আরেকজন ব্রেভ মেম্বার নিয়ে আসলে আপনি 1 টাকাও পাবেন না, নট এ সিঙ্গেল পেনি। তারপরে মানুষ কেন রেকমেন্ড করে? কারণ ওইখান থেকে ওই ভ্যালুটা যখন পায়, সে তখন চিন্তা করবে আমার কাছের ওই বন্ধুটাকে, আমার ওই আহ, পরিচিত ব্যবসায়ীকে, আমার ওই রিলেটিভকে ব্রেভে দিয়ে দিই, তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ওই চিন্তা থেকে কিন্তু করে। তার মানে আপনার প্রোডাক্ট যখন ভালো হবে, প্রোডাক্ট ইটসেলফ মার্কেটিং করবে। আপনার প্রোডাক্ট যখন ভালো হবে, তখন কাস্টমার এই প্রোডাক্টকে রেকমেন্ড করবে। সো অতএব আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন, এইটা যাতে বিশ্বমানের হয়, এই জিনিসটা ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট, প্রোডাক্ট। দেন 2 নাম্বার যে জিনিসটা, সেটা হলো প্রাইস। এই প্রাইসিং নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি, অনেক চিন্তা, অনেক ইস্যুজ আছে। আমরা মনে করি বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তা যে পণ্যের দাম কমায় দিলেই বেশি বিক্রি হয়, এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট। প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু ওয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। আবারও বলছি, প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু ওয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। আপনি যদি কাস্টমারকে আপনার পণ্যের ভ্যালু বুঝাইতে ব্যর্থ হন, তখন তারা প্রাইসকে একটা ইস্যু মনে করবে। আর ভ্যালু বুঝাইতে পারলে আপনি আপনার প্রোডাক্ট অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারি প্রাইসে বিক্রি করতে পারবেন। বাংলাদেশে আমি এমন অনেক সেলারকে চিনি, 30,000 টাকা কেজি মধু বিক্রি করে, 2200 টাকা প্লেট কি বলে, 2200 টাকা প্লেট তেহারি বিক্রি করে, 400 টাকা প্লেট ফুচকা বিক্রি করে। আপনি 10 লাখ টাকায় কোর্স বিক্রি করি আমি, ধরেন। তাহলে এগুলো কিভাবে বিক্রি হয়? যদি সবই কম দামি জিনিস বিক্রি হইতো, তাহলে দামি কোনো ব্র্যান্ড তো পৃথিবীতে এক্সিস্ট করার কথা ছিল না। তাহলে কিভাবে দামি প্রোডাক্ট বিক্রি হয়? আমরা যারা মনে করি যে প্রাইস সব কোম্পানির একই রকম হবে, এটা একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। খেয়াল করে দেখেন, আপনি যদি বাংলাদেশের সরিষার তেল নিয়ে গবেষণা করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডের সরিষার তেলের প্রাইস আলাদা। ইভেন আপনি যদি চালের কথা চিন্তা করে দেখেন, আপনি প্রাণ থেকে পোলার চাল কিনবেন এক প্রাইস, আপনি রূপচাঁদা থেকে পোলার চাল কিনবেন আরেক প্রাইস। পোলার চাল তো পোলার চালই। তাহলে রূপচাঁদা বেশি প্রাইস দিয়ে বিক্রি করতে পারতেছেন বিকজ অফ দ্য কমিউনিকেশন, বিকজ অফ দ্য ব্র্যান্ডিং। সো প্রাইস জিনিসটা কি? ইটস এ ইমোশনাল, প্রাইস ইজ ভেরি ইমোশনাল। সো আপনি যদি ইমোশনালি কাস্টমার মার্কে ভ্যালু দিতে পারেন, তাহলে প্রাইস কোনোদিনও ইস্যু না। এখন আপনি কম দামে বেচতে বেচতে কত ডিসকাউন্ট দিবেন, কত ফ্রি দিবেন? আমি বহু উদ্যোক্তাকে দেখছি প্রোডাক্টের দাম কমাইতে কমাইতে এমন লেভেলে নিয়ে আসছে, বিক্রি তার ঠিকই হয় কিন্তু সে প্রফিট করতে পারে না। সো আপনি প্রফিটেবল প্রোডাক্ট বিক্রি না করলে কোনোদিনও বড় ব্যবসা করতে পারবেন না। সো প্রাইস এমন ভাবে দিবেন যাতে যথেষ্ট ভ্যালু আপনি দেন এবং ওই প্রাইসটা আপনি চার্জ করতে পারেন। দেখেন পৃথিবীতে এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলোর কোনো আসলে ফাংশনাল বেনিফিট নাই। পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট কি? না, আমরা যে প্রোডাক্ট ইউজ করি তার মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি। জুয়েলারি আইটেমের মধ্যে দামি হচ্ছে আমাদের ডায়মন্ড। তাহলে ডায়মন্ডের এত দাম কেন? ডায়মন্ড এত দামে পৃথিবীতে কিভাবে বিক্রি হয়? বিকজ অফ দ্য ইমোশনাল ভ্যালু। ডায়মন্ড ইজ এ সিম্বল অফ লাভ। ডায়মন্ডের মার্কেটিং যারা তৈরি করেছে, তারা এটাকে লাভ, ভালোবাসার সিম্বল হিসেবে তৈরি করেছে। কিন্তু ডায়মন্ডের কোনো রিসেল ভ্যালু নাই আমার কাছে।
ডায়মন্ডের চেয়ে আমি স্বর্ণ বেশি প্রেফার করি, কারণ এটা রিসেল ভ্যালু আছে। তাহলে আপনি ডায়মন্ড একটা কিনলেন, এটা পরের দিন বেচতে গেলে দাম অর্ধেক হয়ে যাচ্ছে। তারপরও ডায়মন্ড কেন এত হাই ভ্যালু? বিকজ এটাকে সিম্বল অফ লাভ হিসেবে তুলে ধরা হয়েছে, এবং ডায়মন্ডের মার্কেট যারা কন্ট্রোল করে সব সময় একটা স্কারসিটি রাখে, অ্যাভেলেবেল অনেক ডায়মন্ড অ্যাভেলেবেল রাখে না। এখন এটা যখন সিম্বল অফ লাভ, এবং আরো একটা বিষয় আছে, ডায়মন্ড পৃথিবীতে এত ভ্যালুয়েবল কেন? বিকজ এটার দাম বেশি। আজকে থেকে ডায়মন্ডের মার্কেটের যারা লিডার বা ডায়মন্ডের অথরিটি যারা, তারা যদি ডায়মন্ডের দাম আজকে থেকে রূপার দাম করে দেয়, বিশ্বাস করেন কি, পৃথিবীর কোনো ধনী মানুষ আর ডায়মন্ড কিনবে না। আজকে থেকে রূপার দাম যদি ডায়মন্ডের দাম করা হয়, তাহলে সবাই রূপা কিনা শুরু করবে। তার মানে অনেক সময় ইটসেলফ প্রাইস ইটসেলফ একটা ভ্যালু ক্যারি করে। আপনি খুবই ভ্যালুয়েবল একটা জিনিস যখন কম দামে দিবেন, মানুষ ওইটাকে ভ্যালু দিবে না। এবং খেয়াল করে দেখেন, আপনি যখন একটা কম দামি রেস্টুরেন্টে খেতে যান, আপনি খোঁজেন এখানে ভেজাল কি কি আছে, আচ্ছা নোংরা কিনা, খাবার ঠিক মতো দিল কিনা। আর আপনি যখন একটা 5 স্টারে খেতে যান, একটা দামি আহ হোটেলে বা রেস্টুরেন্টে যখন যান, আপনি খোঁজেন ওয়াও ইন্টেরিয়রটা তো সো নাইস, যারা প্রেজেন্ট ও প্লেটগুলো সুন্দর দিয়েছে, অ্যাম্বিয়েন্সটা দেখছো, আপনি চিন্তা করে দেখছেন? সো এইখানে খেয়াল রাখতে হবে যে আমি কার কাছে বিক্রি করতেছি, আমার প্রাইসিংটা হবে অলওয়েজ আমার টার্গেট অডিয়েন্স অনুযায়ী। আপনি রিচ পিপল, আপনি মনে রাখবেন, রিচ পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ এক্সপেন্সিভ, পুয়ার পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ ইনএক্সপেন্সিভ। সো আপনি যদি বড় লোকের কাছে বেচতে চান, তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস কম হলে বড় লোক কিনবে না। আর আমরা মনে করি খালি প্রাইস কমায় দাও, ডিসকাউন্ট দাও, তাহলে মানুষ কিনবে না। বহু মানুষ আছে ডিসকাউন্ট দেওয়ার কারণে প্রোডাক্ট কিনে না। সো এটা, এই প্রাইসটা আসলে কিভাবে নির্ধারণ করবেন? অ্যালাইন আপনার কাস্টমার কে, তার নিড ওয়ান ডিজায়ার কি, সেই অনুপাতে আপনি প্রাইসিংটা যখন করবেন, আলটিমেটলি দেখবেন মানুষ তখন কিনতেছে, আদারওয়াইজ মানুষ আপনার কাছ থেকে কিনবে না। সো প্রাইসটা ভেরি সেন্সিটিভ, কারণ প্রাইস ডিফাইন করে দিবে আপনি কোন মার্কেটে লিড করবেন, কোন মার্কেট থেকে হারায় যাবেন। প্রাইসিংটা প্রপার না করলে আপনার বিজনেসের প্রফিটেবিলিটিটা থাকবে না। আমরা এখন একটা ব্রেকে যাব। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।